নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেটা আপনাদের সংসারের কাজ অনেকটা সহজ হবে এবং তার মধ্যে থেকে একটু নিজেদের জন্য সময় বের করে নিতে পারবে। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে বন্ধুরা, এখানে আছে একটা নেল কাটার। তো এই ধরনের নেল কাটার আমরা কিন্তু সবাই আমাদের নখগুলোকে কেটে থাকি। এবার এই যে নেল কাটারগুলো যখনই আমরা নতুন অবস্থায় কিনে আনি, খুব সুন্দর কিন্তু নখটা কাটে, কিন্তু কিছুদিনই যখন যায় যেতে যেতে এই নেল কাটারের যে ধারটা আস্তে আস্তে চলে যেতে শুরু করে, তখন কিছুতেই কিন্তু নখগুলো কাটা যায় না। যদিও আমরা খুব শক্ত করে প্রেসার দিয়ে নখটা কাটার চেষ্টা করি, নখগুলো কিন্তু কোনাভাবে কাটতে শুরু করে, মানে নখগুলো একদম ভালো কাটা যায় না। তাই আমরা কিন্তু আজ ছোট্ট একটা টিপসের মাধ্যমে দেখিয়ে দেবো নেল কাটারের ধার কিভাবে দিতে হয়। সাধারণত নেল কাটার যখন ধার চলে যায়, আমরা এগুলো আর ইউজ করি না, নতুন কোনো আবার একটা নেল কাটার কিনে আনার চেষ্টা করি। এইগুলোকে আমরা কিন্তু বাদ দিয়ে দিই, যেটা আর ধার থাকে না। তো বন্ধুরা, তার জন্য অনেকটা টাকা পয়সাও খরচা হয়। তো ফালতু টাকা খরচা না করে আমরা বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই যদি আমরা একটু কাজটা করে নিতে পারি, তাহলে দেখবেন অনেকটাই কিন্তু সুবিধা হবে, আর টাকা ফালতু খরচাও হবে না। আর বাড়িতে থাকা নেল কাটারটাই কিন্তু আমরা খুব সুন্দর ধার করে নিতে পারবো। তার জন্য এই ধরনের যে অ্যালুমিনিয়াম ফয়েলের যে ওষুধের প্যাকেটগুলো আছে, মানে নরম যে প্যাকেটগুলো, এই প্যাকেটগুলোকে নিয়ে এইভাবে কিন্তু কাটতে হবে। যদি আমরা কয়েক সেকেন্ডের জন্য এইভাবে এই নরম যে ওষুধের প্যাকেটগুলো আছে, ওষুধ খাওয়ার পর তো আমরা ফেলেই দিই, কাজে লাগাই না, কিন্তু আমরা কাজে লাগাবো, গুছিয়ে রাখবো, তাহলে এই সমস্ত ছোট ছোট কাজে অনেকটা কিন্তু সহজ হতে পারে এই ওষুধের যে নরম প্যাকেটগুলোর সাহায্যে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু নেল কাটারের সাহায্যে এই ওষুধের প্যাকেটটাকে ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেওয়ার পরে কিন্তু খুব সহজেই নেল কাটারটা অনেকটা ধার হয়ে যাবে। আমাদের কিন্তু তখন ফালতু টাকা পয়সা খরচা করে আবারও নতুন করে নেল কাটার কিনে আনতে হবে না। এবার এই যে নেল কাটারটা আমাদের যে ধার হয়ে যাচ্ছে, এটা কিন্তু ভীষণ ধার হচ্ছে, আমাদের নখটাও কিন্তু খুব সুন্দর করে কাটা যাবে। তো বন্ধুরা, নেল কাটার ধার করার এই ছোট্ট টিপসটা যদি আপনাদের খুবই ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আমাকে কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমন্ড বাদাম। তো এই ধরনের আমন্ড বাদামগুলো কি হয়, অনেক সময় দেখবেন এই বাদামের মধ্যে আমরা যখনই কোনো মিষ্টি, কোনো পায়েস, কোনো কিছু রেসিপি করার জন্য আমন্ড বাদামগুলোকে বেশি করে এনে রাখি, আনার পর আমন্ড, কাজু এই ধরনের বাদামগুলোর মধ্যে পিঁপড়ে উঠতে শুরু করে এই গরমের দিনে। তো যখনই এরকম পিঁপড়ে উঠতে শুরু করে, তখন সেইগুলোর মধ্যে না পুরোটা পিঁপড়ে হয়ে যায় অথবা পোকা হয়ে যায়, সেগুলো আর খাওয়া যায় না। তাই আমরা আজ কিন্তু ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করব। এখানে নিয়ে নিয়েছি চা পাতা। তো আমি এখানে হাতে কিছুটা চা পাতা ঢেলে নিচ্ছি। এবার এই আমন্ড বাদামের মধ্যে চা পাতা এইভাবে করে মিশিয়ে দেবো। তো যে কন্টেনারের মধ্যে আমরা বাদামগুলোকে রাখবো, সেই কন্টেনারের মধ্যে আমরা যদি একটু চা পাতা দিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু কখনোই এই বাদামের মধ্যে পোকা লাগবে না আর কোনো পিঁপড়েও উঠবে না। তো এইভাবে চায়ের পাতা দিয়ে রাখলে দেখবেন বাদামগুলো অনেকটা ভালো থাকছে। তো আমরা যখনই এরকম ছোলার ডাল, মুগ ডাল এই ধরনের ডাল আনার পর দেখবেন এই গরমের দিনে প্রচুর পরিমাণে পিঁপড়ে চারিদিকে ভরে থাকে। এবার এই সমস্ত ডালের মধ্যেও কিন্তু পিঁপড়ে প্রচুর পরিমাণে এসে যায়। তো আমরা ডালের মধ্যে তো ডাইরেক্ট চা পাতা দিতে পারি না, কারণ ডালের মধ্যে মিশে যাবে। আমরা যখন ডালটা তৈরি করব, তখনও কিন্তু চাটা ওর মধ্যে মিশেই থাকবে। তখন আমরা কি করব, এরকম একটু নিউজ পেপার নিয়ে নিয়েছি, নিউজ পেপারের মধ্যে আমরা চা পাতা দিয়ে দিচ্ছি। চা পাতা দিয়ে এটা কিন্তু বেশ ভালো করে মুড়ে নিতে হবে, একটা পুটলি মতো তৈরি করে নিতে হবে। তো তৈরি করে এই পুটলিটাকে কি করব, যে আমার ডালের যে পাত্রগুলো আছে, যে পাত্রে আমরা ডালটা বেশি করে এনে রেখে দিই, সেই পাত্রের মধ্যে আমাদের কিন্তু এরকম চা পাতা রেখে দিতে হবে। সে মানে আমাদের ডাল যতটা পরিমাণ থাকবে চাটা, সেই হিসাবে একটু বেশি করে রাখতে হবে। এখানে যেহেতু অল্প ডাল আছে, আমি অল্প করে চা রেখে দেখিয়ে দিয়েছি। এইভাবে রাখলে কখনোই ডালের মধ্যে কোনো পোকা, কোনো পিঁপড়ে কিচ্ছুই উঠবে না। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে আছে বাচ্চাদের লম্বা যে প্যান্টগুলো। তো বাচ্চারা প্রতি বছরই কিন্তু ওরা লম্বা হয়। এবার এই সমস্ত লম্বা প্যান্টগুলো শর্ট হয়ে যায় পরের বছর আস্তে আস্তে, তখন এই প্যান্টগুলোকে তো আমরা বাদ দিয়ে দিই। তো বাদ না দিয়ে বন্ধুরা দেখবেন অনেকটা কাজে লাগে। কি কাজ করব আজ, এখানে একটা ছোট লম্বা প্যান্ট নিয়ে নিয়েছি, মানে ছোট বাচ্চাদের যে লম্বা প্যান্টগুলো। এবার পায়ের এই জায়গা থেকে কেটে নিচ্ছি, দুটো পা আমি কেটে নিলাম। কেটে এবার এটাকে আমরা কি কাজে লাগাবো, অনেক সময়
সময় দেখবেন যারা নতুন গৃহিণীরা রান্না করতে গেলে অনেক সময় যারা মাছ ভাজছে, তেলের মধ্যে কোনো লঙ্কা দিচ্ছে, মশলা দিচ্ছে, প্রচুর পরিমাণে তেল ছিটে হাতে চলে আসে। এবার হাতের মধ্যে প্রচুর তেলের দাগ, তেলের একটা ফোসকা পড়ে যায়, তখন অনেকটা জ্বালা যন্ত্রণা করে, কারোরই সেই অবস্থায় ভালো লাগে না। তখন কি করবেন, এইভাবে কিন্তু একটা হাত মোজা তৈরি করে নিতে পারেন বাচ্চাদের এই ছোট প্যান্টগুলো দিয়ে, মানে লম্বা প্যান্টগুলো দিয়ে। তো আমরা কি করব, এইভাবে প্যান্টের দুটো যে পা আমরা কেটে নিয়েছি, কেটে এইভাবে হাতের মধ্যে পরে নেব। এভাবে হাতের মধ্যে ছোট বাচ্চাদের যে লম্বা প্যান্ট কেটেই কাজটা করতে পারবো তেমনটা নয়, আমাদের বড়দের যে লেগিংস প্যান্টগুলো আছে তার পা দুটোকে কেটেও কিন্তু আমরা এইভাবে হাত মোজা তৈরি করে নিতে পারি। এবার যখন রান্নাবান্না করব, তেল ছিটাবে, তখনও কিন্তু আমার হাতে আর কোনো তেলের দাগ পড়বে না, কোনো ফোসকা পড়বে না। আবার আমরা যখন গরমে বাইরে যাই, এই প্রচণ্ড রোদে আমাদের কিন্তু হাত মোজা থাকে না। তো এইভাবে এই প্যান্টগুলোকে যদি একটু টাইট করে সেলাই করে নিতে পারি, এই যে সাইডের অংশটাকে, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এই যে এই জায়গাটা আমরা একটু টাইট করে দিলে এইভাবে প্যান্টটা টাইট থাকবে, হাতের মোজা হিসাবেও কিন্তু অনেকটা কাজ দেবে। তো বন্ধুরা, আশা করছি বাচ্চাদের ছোট হয়ে যাওয়া প্যান্টগুলোর এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে আমি তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার উপর আমি একটা ছোট পেপার কেটে নিয়ে নিয়েছি। পেপারের মধ্যে দিয়ে দেবো কি একটু কফি পাউডার। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি একটা কফি পাউডার। এবার এর মধ্যে থেকে কিছুটা 1 চামচ মতো কফি পাউডার আমাদের কিন্তু এই পেপারের উপর ঢেলে নিতে হবে। তো আমি এখানে 1 চামচ মতো, ছোট 1 চামচের 1 চামচ মতো আমি কফি পাউডার ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো কর্পূর। তো বন্ধুরা, এভাবে কর্পূর আস্তেও দিয়ে দিতে পারেন, আবার গুঁড়ো করেও দিতে পারেন। তো আমি ছোট ছোট টুকরো করে কর্পূরগুলোকে এই কফির উপর দিয়ে দিচ্ছি। তো এইটা কাজ কি, আর এটাতে আমরা কি কাজ করব, কতটা কাজে আসবে, সবটাই শেয়ার করব। তো এখন আমরা কি করব, এখন আমরা নিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপ। এবার মাটির প্রদীপটাকে পাশে রেখে এই কাগজটাকে মুড়ে দেব, একদম ছোট একটা গোল বল মতো তৈরি করে নেব, করে প্রদীপের উপরে এইভাবে রাখবো। রাখার পর এটাকে কি করব, একটা দেশলাই নেব, দেশলাই দিয়ে এটাকে কিন্তু আগুন ধরিয়ে দেব। আগুন ধরিয়ে দিলে কি হবে, আমাদের এই যে মধ্যে কফি আর কর্পূর আছে, এর ফলে আমাদের ঘরের মধ্যে ফ্রেশ একটা গন্ধ আসবে, কোনো বাজে দুর্গন্ধ থাকবে না, কোনো মশা মাছি কিছুই থাকবে না। কারণ এর মধ্যে কফির মধ্যে ক্যাফিন থাকে, সেই ক্যাফিনের ফলে কিন্তু আমাদের বাজে কোনো দুর্গন্ধ ঘর থেকে উধাও হয়ে যাবে। মশা মাছির যে উপদ্রব, পোকামাকড়ের যে উপদ্রব থাকে, একেবারে কিন্তু দূর হয়ে যাবে। নেগেটিভ এনার্জি আমাদের ঘর থেকে দূর হয়ে যাবে, পজিটিভ এনার্জি ফিল হবে। দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আমাদের ঘরের চারিদিকে কিন্তু ছড়াতে থাকবে, ছোট ছোট পোকামাকড় ঘর থেকে একেবারের জন্য চলে যাবে। আর কফির এই ঘ্রাণ আমাদের ঘরে কিন্তু অনেকটা সময় পর্যন্ত থাকবে, কোনো ব্যাড স্মেল, যে কোনো ব্যাড স্মেল ঘর থেকে কিন্তু একেবারেই পালিয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা যখন রান্নাবান্না করি, রান্নাবান্না করার পর আমাদের গ্যাস ওভেনটার অবস্থা ঠিক এরকম থাকে, তখন আমরা কি করি, তেল চিট মোছার জন্য আমাদের রান্নাঘরের যে কাপড়টা রাখা থাকে, সেই রান্নাঘরের এই কাপড় দিয়ে আমরা মুছতে শুরু করে দিই। কিন্তু এইভাবে যদি তেল চিট আমরা এই রান্নাঘরের এই কাপড়টা দিয়ে মুছি, তাহলে কিন্তু আমাদের কাপড়টা পুরো তেল চিট হয়ে যাবে, আবার কিন্তু ডবল করে খাটনি খাটতে হবে, আবারও এই কাপড়টার মধ্যে যে তেল চিট আটকে থাকবে সেটা সার্ফ সাবান দিয়ে ধুতে হবে। তাই ডবল কাজ না করে একবারেই যদি আমরা কাজটা করে ফেলি তাহলে কেমন হয়। তো আমি এই ধরনের রান্নাঘরের যে কাপড়গুলো আছে সেগুলো দিয়ে না ধরে আমি একটা মোজা নিয়ে নিয়েছি। তো মোজাটাকে কি করব, মোজাটাকে আমরা প্রথমে হাতের মধ্যে পরে নেব। পরে দেখবেন আমাদের ওভেনটাকে কতটা সুন্দরভাবে পরিষ্কার করা যায় কোনো ঝামেলা ছাড়া। তো এখন আমি হাতে মোজা নিয়ে নিয়েছি, আর একটা মগের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। শুধু জল দিয়ে এইভাবে ওভেনটার মধ্যে ঘষে নেব। বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি যে কোনো জিনিস দিয়ে একটা আমাদের পরিষ্কার করা, নিজেদের হাত দিয়ে পরিষ্কার করার মধ্যে অনেকটা কিন্তু তফাৎ আছে। আমাদের হাত দিয়ে পরিষ্কার করলে সেই জায়গাটা কিন্তু বেশি ভালোভাবে পরিষ্কার হয়। তাই আমরা হাত দিয়ে এইভাবে একটু ঘষে নিচ্ছি। তেল চিটটা যখন মুছে গেল, তারপর আমরা এরপর ভিম লিকুইড দিয়ে দিচ্ছি। এবার এই যে ভিম লিকুইড দিয়ে আবারও কিন্তু সেই হাতটা দিয়েই, যেহেতু মোজা পড়া আছে, হাতটা দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি। ঘষে নেওয়ার পর আমাদের গ্যাস ওভেনের উপর যে তেল চিট, নোংরা
অনেক দিনের পুরানো নোংরা যে সমস্ত আটকে ছিল সে সমস্ত নোংরাগুলো কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাবে, কোনো নোংরা এর মধ্যে কিন্তু আর থাকবে না। তো আমি একবার করে মগের মধ্যে হাতটা ডুবিয়ে নিচ্ছি, মানে হাতটা ভিজিয়ে নিচ্ছি, আবার একবার করে এই জায়গাটা মুছে নিচ্ছি। তো বন্ধুরা কাজটা কিভাবে করছি আপনাদেরও কিন্তু ঠিক এইভাবেই কাজটা করতে হবে, তাহলে ওভেনটা কিন্তু দেখবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার একটু ঘষা হয়ে গেছে, তারপর কিন্তু যেহেতু আর তেল চিট নেই, এইবার আমরা রান্নাঘরের একটা কাপড় দিয়ে এইভাবে মুছে ফেলতে পারি। তাহলে এর মধ্যে তো শুধু গ্যাজা আছে, এটা জল দিয়ে ধুলেই কিন্তু কাপড়টা পরিষ্কার হয়ে যাবে, সার্ফ সাবান দিয়ে আর এই কাপড়টাকে কিন্তু ধুতে হবে না। তো আমাদের ওভেনটা কিন্তু অলরেডি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এইবার শুধু যে ওভেনের উপরটা পরিষ্কার করলেই হয় তেমনটা নয়, গ্যাস ওভেন যখনই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এর একটা জায়গায় কিন্তু নোংরা থেকে যায়। সেটা কোথায়? এই যে আমাদের যে সুইচটা থাকে, সেই সুইচটাকে আমরা পরিষ্কার করব এইভাবে একটা সরু চাকুর সাহায্যে, অথবা ওষুধের যে খালি যে শক্ত প্যাকেটগুলো আছে সেই প্যাকেটগুলো দিয়েও কিন্তু এই জায়গাটা পরিষ্কার করা যায়। আমি এইভাবে একটু খুঁচিয়ে নিচ্ছি। এর মধ্যে অনেক সময় তেল আটকে গিয়ে গিয়ে তেল চিট পড়ে পড়ে নোংরা মানে কি হয়, নোংরা এতটাই জমে যায় যখন আমরা এটাকে মানে ফ্লেম কম বেশি করি তখন অনেকটা টাইট হয়ে যায়। তো সেই সমস্ত সমস্যা কিন্তু আর হবে না। এইভাবে যদি একটা সরু চাকু অথবা ওষুধের প্যাকেট দিয়ে আমরা এই নোংরাগুলোকে বের করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বড় একটা প্রবলেম থেকে আমরা রেহাই পাবো। এই সুইচের টাইট হয়ে যাওয়ার কোনো সমস্যায় আমাদের আর থাকবে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই পরিবারের সবার সঙ্গে এবং বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।